ভাই এভাবে করার কোনো দরকার নাই। আমার বাইপাস ট্রিক্সটা শোনো, বাইপাস ট্রিক্সটা শোনো। দেখো 11টা ফলাফলের গড় বলেছে 32, তাহলে আমি যখন 11কে 32 দিয়ে গুণ করবো তখন আমি শুধু ইউনিট ডিজিটটা ভাবো, শুধু ইউনিট ডিজিটটা ভাবো। এই একে যখন 2 দিয়ে গুণ করবো শেষে যেটাই মান বেরোক না শেষের ইউনিট ডিজিট 2 হবে। হবে কি হবে না, শেষের ইউনিট ডিজিট 2 হবে। আচ্ছা যদি শেষের ইউনিট ডিজিট 2 হয় প্রথম 5টা যখন 27 দিয়ে গুণ করবো, ধরো এরকম 11টাতে প্রথম 5টা যদি 27 দিয়ে গুণ করি তাহলে প্রথম 5 × 27 করবো, তাহলে 5 × 27 করলে প্রথম 5টা যে মোট সমষ্টি সেটা আমরা পেয়ে যাবো। 11 × 32 করে 11টা সংখ্যার মোট সমষ্টি পেয়ে গেলাম, প্রথম 5টা পেয়ে যাবো। আচ্ছা 5 কে যখন 7 দিয়ে গুণ করবো 5 7 35 আর 5 হবে, হ্যাঁ কি না? ইউনিট ডিজিটটা কত হবে? 5 হবে। শেষ 5টা কত হবে? 34 দিয়ে গুণ করবো, যখন 34 দিয়ে গুণ করবো 5 4 20, 20 শূন্য হবে। আচ্ছা আমাদের শেষে কি করতে হবে, যে দুটো বেরোলো 5টা 10টা যে বেরোলো সেগুলোকে যোগ করবো, সেটা 11টার থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে যে ষষ্ঠ সংখ্যাটা সেটা পড়ে থাকবে। তাহলে কি যদি 5 এর সঙ্গে 0 যোগ করি কত হচ্ছে বাবু? 5 এর সঙ্গে 0 যোগ করি ইউনিট ডিজিটটা 5 হবে। আচ্ছা উপরে 2 ছিল, এখান থেকে কত বাদ দেবো? 5, মানে উপর থেকে 2 থেকে যদি 5 বাদ দিই ইউনিট ডিজিটটা কত থাকবে? 7। 5 এর কয় বারো? 7 বারো, তাহলে যার শেষের ইউনিট ডিজিটটা 7 হবে সেটাই হবে আমার রাইট অ্যান্সার। তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তো তোমরা সবাই জানো তোমাদের WBCS এর এক্সাম 14 তারিখে হতে চলেছে। তো এখন আমাদের সময় মক টেস্ট করার, ঠিক আছে? তো আমরা বেস্ট 15 কোশ্চেনের একটা মক টেস্ট আমাদের কাছে নিয়ে এসেছি, যেখানে পিওয়াইকিউ থাকবে, প্রিলিমস এর, মেন্স এর সাথে এক্সপেক্টেড কোশ্চেন, মানে কি টাইপ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে স্টার্ট করা যাক আজকের ক্লাস। কি বলেছে প্রথম কোশ্চেন? দেখো 2022 এসেছিল, কি বলছে? একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। গরুর সংখ্যা কত? দেখো এই অঙ্কগুলো দুভাবে হয়, এক হচ্ছে তোমার ফর্মুলা লাগিয়ে একদম অ্যাকুরেট অ্যান্সার, না হলে একটা তুমি বাইপাস ট্রিক্স। বাইপাস ট্রিক্সটা কিরকম করে? আচ্ছা প্রথমে বলবো বাইপাস ট্রিক্স, কারণ এখন আমি জানি যে তোমাদের বেসিক্স অফ ক্লিয়ার, তো আমি বাইপাস ট্রিক্সের মাধ্যমে ডাইরেক্ট অ্যান্সার গুলো বলবো, ঠিক আছে? কি বলছে? একদল গরু আর মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 14 বেশি। আচ্ছা মোট মাথা কটা হবে? সবার একটা একটা করে মাথা থাকবে, একটা বেশি তো কারো থাকবে না, দুটো করে থাকবে, একটা করে থাকবে। তাহলে মোট যদি মাথার সংখ্যা এক্সটা হয়, আমি যদি ধরে নিচ্ছি মোট মাথার সংখ্যা এক্স, মানে মোট গরু আর মুরগি মিলিয়ে মোট কতগুলো আছে? এক্স জন আছে, হ্যাঁ কিনা? এক্সট্রা আছে। আচ্ছা এবারে কি বলছে? পায়ের সংখ্যা কত? পায়ের সংখ্যা বলছে দ্বিগুণের থেকে 14 বেশি। তাহলে পায়ের সংখ্যা, এটা হচ্ছে মাথা, এটা যদি টোটাল যদি মাথা এক্সট্রা থাকে তাহলে পা কতগুলো আছে? টোটাল পা থাকবে দ্বিগুণের চেয়ে 14 বেশি, 2x + 14, হ্যাঁ কিনা? তাহলে মোট পা থাকবে 2x + 14। আচ্ছা আমার একটা কথা বলো, একটা গরুর কটা পা? 4টে পা। একটা মুরগির কটা পা? 2টো পা। আচ্ছা যদি সবার মানে এক্সটা যে টোটাল ছিল গরু মুরগি মিলিয়ে সবার যদি দুটো করে পা হতো, বাবু যদি সবার দুটো করে পা হতো তাহলে টোটাল কটা পা থাকতো? 2xটা, হ্যাঁ কিনা? টোটাল পা থাকতো 2xটা। কিন্তু এখানে 14টা বেশি হচ্ছে, কারণ 14টা বেশি কেন হচ্ছে? কারণ গরুর 4টে করে পা আছে, পা আছে, তাহলে প্রতিটা গরুর দুটো করে পা এক্সট্রা। এই দুটো করে পা যদি এক্সট্রা হয় তাহলে এই 14টা পা যদি আমি 2 এর মধ্যে ভাগ করে দিই তাহলে টোটাল কটা গরু পেয়ে যাবে? 7টা, মানে 7টা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, হ্যাঁ কিনা? মুখে করতে পারতে, বাইপাসের মাধ্যমে করতে পারতে, ঠিক আছে? আবার যদি তোমরা এভাবে না করে সূত্র ধরে করবো, আমাদের সূত্র ধরে করতে খুব ভালো লাগে, তাতে তোমার অসুবিধা নাই, তোমরা করতে পারবে। আমি বলে দিচ্ছি সূত্রটা কিভাবে তোমরা জেনারেট করবে। ধরো তুমি গরু ধরে নিচ্ছ এক্স, মুরগি ধরে নিচ্ছ ওয়াই, হ্যাঁ তুমি ধরতে পারো। তাহলে এদের মোট মাথার সংখ্যা কটা হবে? x + y, হ্যাঁ কিনা? মোট মাথার সংখ্যা হবে x + y। আচ্ছা কি বলে যে মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। আচ্ছা তাহলে পায়ের সংখ্যা কত হবে? দেখো একটা গরুর 4টে পা, তাহলে এক্সটা গরুর কটা পা? 4xটা পা, ঠিক আছে? প্লাস একটা মুরগির কটা পা? 2টো পা, তাহলে ওয়াইটা মুরগির 2y, এতগুলো পা কত হবে? এই যে মাথার সংখ্যা তার দ্বিগুণের চেয়ে 14 বেশি, মানে এর দুগুণের থেকে 14 বেশি। এখান থেকে তোমরা x y এর একটা ফর্মুলা তোমরা বার করতে পারবে, সেখান থেকে গরুর সংখ্যা মুরগির সংখ্যা তোমরা বার করতে পারবে। কিন্তু এভাবে করো না, আমি যেভাবে বাইপাস বললাম সেভাবে তোমরা অঙ্কগুলো করো, ঠিক আছে? এই ধরনের এই ট্রিকি কোশ্চেন কিন্তু অনেকগুলো আছে। তারপরে দেখো মেন্স এসছে 2023-এ, কি বলছে? 11টা ফলাফলের গড় 32, প্রথম 5টা ফলাফলের গড় 27 এবং শেষ 5টা ফলাফলের গড় 34। তাহলে ষষ্ঠ ফলাফলটা কত? তাহলে এই অঙ্কটা আমরা কি করে করবো? 1 সেকেন্ডের মধ্যে উঠাবো, 1 সেকেন্ডের মেন্সের অঙ্ক 1 সেকেন্ডের মধ্যে উঠাবো, তাও পেন খাতা মানে পেন না ছুঁয়ে। কিরকম করে? ধরো 11টা ফলাফলের গড় হচ্ছে 32, ঠিক আছে? তাহলে তোমরা প্রথমে কি করবে? 11কে 32 দিয়ে গুণ করে একটা মান বার করবে। তারপরে কি করবে? প্রথম 5টা ফলাফলের গড় 27, প্রথম 5টাকে গুণ করবে 27 দিয়ে, তারপরে তার একটা মান বার করবে। শেষ 5টার গড় 34, শেষ 5টা সংখ্যা নেবে, তারপরে তার গড় করবে, মানে গড়কে দিয়ে গুণ করে সেটা একটা মান বার করবে। তারপর কি করবে? প্রথমে যে 11 × 32 করলে সেগুলো থেকে বাদ দেবে। দেখো ভাই এভাবে করার কোনো দরকার নাই। আমার বাইপাস ট্রিক্সটা শোনো। দেখো 11টা ফলাফলের গড় বলেছে 32, তাহলে আমি যখন 11কে 32 দিয়ে গুণ করবো তখন আমি শুধু ইউনিট ডিজিটটা ভাবো। এই একে যখন 2 দিয়ে গুণ করবো শেষে যেটাই মান বেরোক না শেষের ইউনিট ডিজিট 2 হবে, হবে কি হবে না? শেষের ইউনিট ডিজিট 2 হবে। আচ্ছা যদি শেষের ইউনিট ডিজিট 2 হয় প্রথম 5টা যখন 27 দিয়ে গুণ করবো, ধরো এরকম 11টাতে প্রথম 5টাকে যদি 27 দিয়ে গুণ করি তাহলে প্রথম 5 × 27 করবো, তাহলে 5 × 27 করলে প্রথম 5টা যে মোট সমষ্টি সেটা আমরা পেয়ে যাবো। 11 × 32 করে 11টা সংখ্যার মোট সমষ্টি পেয়ে গেলাম, প্রথম 5টা পেয়ে যাবো। আচ্ছা 5কে যখন 7 দিয়ে গুণ করবো 5 7 35 আর 5 হবে, হ্যাঁ কি না? ইউনিট ডিজিটটা কত হবে? 5 হবে। শেষ 5টা কত হবে?
34 দিয়ে গুণ করবো, যখন 34 দিয়ে গুণ করবো 5 4 20, 20 শূন্য হবে। আচ্ছা আমাদের শেষে কি করতে হবে, যে দুটো বেরোলো 5টা 5টা 10টা যে বেরোলো সেগুলোকে যোগ করবো, সেটা 11টার থেকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে যে ষষ্ঠ সংখ্যাটা সেটা পড়ে থাকবে। তাহলে কি যদি 5 এর সঙ্গে শূন্য যোগ করি কত হচ্ছে বাবু, 5 এর সঙ্গে শূন্য যোগ করি ইউনিট ডিজিটটা 5 হবে। আচ্ছা উপরে 2 ছিল, এখান থেকে কত বাদ দেবো 5, মানে উপর থেকে 2 থেকে যদি 5 বাদ দিই ইউনিট ডিজিটটা কত থাকবে 7, 5 এর কয় 12, 7 12, তাহলে যার শেষের ইউনিট ডিজিটটা 7 হবে সেটাই হবে আমার রাইট অ্যান্সার। করতে হলো না, পুরো গুণটা করতে হলো না। আচ্ছা যদি বলে পুরো গুণটা করবো তাহলে তোমরা করে দেখে নাও, অঙ্কটার উত্তর 47 হবে। আচ্ছা আর কোনো কি পদ্ধতি নাই এই অঙ্কগুলো করার, আমাকে কি সবসময় এই গুণ করতে হবে বা ইউনিট ডিজিট ধরতে হবে, বা যদি ইউনিট ডিজিট দুটোই মিক্স হয়ে যায়, মানে দুটোতেই যদি শেষের ইউনিট ডিজিট 7 7 করে থাকে, মানে যদি 50 জায়গায় যদি 57 থাকতো তখন কি হতো। আচ্ছা সেই ক্ষেত্রেও তোমাকে বড় বড় গুণ করার কোনো দরকার নাই, কারণ এখানে 11টা সংখ্যা দিয়েছে, যখন 132টা সংখ্যা দেবে, যখন 210টা সংখ্যা দেবে তখন কি করবে, নিয়ম তো একই, কিন্তু যখন বেশি সংখ্যা দিয়ে দেবে তখন অত বড় বড় গুণগুলো কি করে করবে, তখন তার জন্য আর একটা সুপার মেথড আছে আমার কাছে। কি আমি এই অঙ্কগুলো কি করে করি দেখো। প্রথম 11টা ফলাফলের গড় 32, মানে টোটাল গড়টা হয়ে গেল 32, প্রথম 5টা 27, আচ্ছা 27 তাহলে 32 হওয়া উচিত ছিল, কিন্তু 27 মানে কত কম, 27 আর 5 32 মানে 5 করে কম, তাহলে যদি একটার জন্য 5 করে কম হয় তাহলে টোটাল 5টা সংখ্যার জন্য 5 5 25 কম, হ্যাঁ কিনা, তাহলে প্রথম যে 5টা সংখ্যা তার জন্য টোটাল 25 কম হয়ে গেল, ঠিক আছে। তারপরে যে শেষের 5টা দেখি, শেষের 5টার গড় হচ্ছে 34 কত 34, আসল হওয়া উচিত ছিল 32 কিন্তু হচ্ছে 34, মানে কত বেশি 2 বেশি, তাহলে একটার জন্য যদি 2 বেশি হয় তাহলে 5টার জন্য 5 দুগুণে 10 বেশি, হ্যাঁ কিনা, মানে ওভারঅল কত বেশি কত কম, দেখো মাইনাস চলে এলো মানে ওভারঅল 15 কম। আচ্ছা এই 15টা কম কিন্তু তোমাকে এভারেজ করতে হবে 32, তার মানে এই 15টা মেকআপ দিতে হবে, এই 15টা মেকআপ কে দেবে, যে ষষ্ঠ সংখ্যাটা পড়ে আছে মাঝখানে, মানে প্রথম 5টা আর শেষের 5টা মানে 10টা গেল, আর মাঝখানে যে 11 নম্বরটা পড়ে আছে সেইটা মেকআপ দেবে, মানে সেই 6 নম্বরটা মেকআপ দেবে, 6 নাম্বারটা মেকআপ দেবে, হ্যাঁ কি না, সেই 6 নাম্বারটা মেকআপ দেবে। তাহলে সেই 6 নাম্বারটাকে 15 যদি মেকআপ দিতে হয় তাহলে তাকে যে গড় তার থেকে 15 বেশি হতে হবে, হ্যাঁ কি না, তাকে তার থেকে 15 বেশি হতে হবে, তাহলে 32 যদি গড় হয় তার থেকে তার 15 বেশি, 32 আর 15 47 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলেছে, পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, ঠিক আছে। 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, পিতৃদ্বয়ের বয়সের পার্থক্য 15 হলে পিতার বয়স নির্ণয় করো। দেখো অনেক ভারী লাগছে, প্রীতি এসছে 2022-এ, ভাবছি অনেক কঠিন কোশ্চেন, কিচ্ছু না 1 সেকেন্ডে করে দেখাবো, 1 সেকেন্ডে। তুমি এখানে একটা কথা ধরো, টুক করে কথা ধরো, 10 বছর পর পিতার বয়স আর কনিষ্ঠ পুত্রের বয়স হবে 3 গুণ, মানে পিতার বয়স যদি 3 হয় কনিষ্ঠ পুত্রের বয়স হবে 1, 3:1, 10 বছর পর কথাটা শোনো, 10 বছর পর। আচ্ছা তাহলে 10 বছর পর যদি এই অনুপাতটা হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারছি যে এই এখন যে বয়সগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমি 10 করে যোগ করি, তাহলে পিতার বয়সটা যে 3 তার মাল্টিপল হবে, হ্যাঁ কি না, মানে অ্যাকচুয়ালি যে বয়সটা বেরোবে সেটা 3 এর মাল্টিপল হবে, কারণ এখন পিতার বয়স 3, কারণ পিতার পুত্রের বয়সের অনুপাত 3:1, তাহলে পিতার বয়স কত 3, তাহলে 3:1, তাহলে পিতার বয়সটা কত হবে 3 এর মাল্টিপল হবে। আচ্ছা যদি 50 সাথে 10 যোগ করি এটা হচ্ছে 60, 3 এর মাল্টিপল হচ্ছে, এটা যদি 55 আর 10 65 হচ্ছে না, 60 আর 10 70 হচ্ছে না, 70 প্লাস 10 80 হচ্ছে না। আচ্ছা বলবে 10 কেন যোগ করছি, কারণ আমি এখানে 10 বছর পর হিসাব করছি, 10 বছর পর, ঠিক আছে, আর এখন যেটা দেওয়া আছে সেটা বর্তমানের বয়স দেওয়া আছে। আচ্ছা তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারলে 50 বছর রাইট অ্যান্সার হবে, কিছু করতে হলো কি, বড় ছেলেটার বয়স কত, ছোট ছেলেটার বয়স কত, তার মধ্যে কি সম্পর্ক আছে না আছে, কিচ্ছু করতে হলো না, ডাইরেক্ট অ্যান্সার। এটা হচ্ছে বাইপাস। এমন একটা অঙ্ক এত বড় থাকবে কিন্তু অঙ্কের সব থেকে যে কমজোর নাচটা না, মানে সব থেকে কমজোর শিরাটা সেটাকে টিপে ধরতে হবে, তাহলে তুমি অঙ্কগুলো বাইপাসের মাধ্যমে আমার মতো করতে পারবে, ঠিক আছে, পুরো অঙ্ক করার কোনো দরকার নাই। আচ্ছা যদি বলে এটা আমাকে পুরো করতে হবে, যদি আমার এটা মাথায় না আসে পরীক্ষায় তখন আমি কি করবো, তখন তো আমাকে পুরোটা করতে হবে। তো চলো পুরোটা করে দেখা যাক। পুরোটা যদি করতে যাও কি বলছে, পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। আচ্ছা জ্যৈষ্ঠ পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে 2x, হ্যাঁ কি না, এবার এটা বড় ছেলের বয়স যদি x হয় তাহলে বাবার বয়স কত হবে, বাবার বয়স হবে 2x, হ্যাঁ কি না। কি বলছে 10 বছর পর, দেখো 10 ইয়ার্স হেন্স, 10 বছর পর the age of the father will be 3 times of the younger son, আর ইয়ঙ্গার সন কত বলেছে, পিতৃদ্বয়ের বয়সের মধ্যে পার্থক্য 15 বছর, মানে বড় ছেলের বয়স যদি x হয় তাহলে ছোট ছেলের বয়স কত হবে, ছোট ছেলের বয়স হবে x - 15 বছরের ছোট, ঠিক আছে, x - 15। আচ্ছা যদি x - 15 হয় 10 বছর পর ছোট ছেলের কত বয়স হবে, 10 বছর পর ছোট ছেলের বয়স হবে x - 15 প্লাস 10, মানে কত হবে x - 5 বছর। এটা 10 বছর পর বলছি, 10 বছর পর, ঠিক আছে, 10 বছর পর হবে x - 5, আর 10 বছর পর বাবার বয়স কত হবে 2x প্লাস 10, হ্যাঁ কি না। তাহলে কি বলছে 2x প্লাস 10 এটা সমান হচ্ছে 3 ইন্টু x - 5। এখান থেকে তুমি x এর মানটা বার করে নাও, x এর মানটা বার করে দেখো তোমার কত হচ্ছে, x এর মানটা যত হবে, তাহলে পিতার বয়স জিজ্ঞেস করছে, পিতার বয়স ছিল 2x, তাহলে তাকে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে তোমার 50 দেখবে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তোমরা দুভাবেই আমি করে দেখাবো, কিন্তু আগে বাইপাসটা দেখাবো, কারণ আমি জানি তোমরা অলরেডি আগে পড়ে এসছো, ঠিক আছে। তাই এখানে এটা তো মক টেস্ট, আর যদি তোমরা মনে করো যে একদম বেসিক থেকে শিখবো তাহলে আমার ক্লাসই কিন্তু হচ্ছে একদম
প্রতিটা টপিক ওয়াইজ হচ্ছে, এখন টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তারপর কি বলেছে, একটা ফল বিক্রেতা এক ঝুড়ি আম ক্রয় করে ঝুড়ি খুলে দেখলেন কিছু আম পচে গেছে, খুব ভালো কথা। বাকি আম 2228 টাকায় বিক্রি করলে তার 5% ক্ষতি হয়। তিনি কত টাকায় এক ঝুড়ি আম কিনেছিলেন? দেখো এটা 2022-এর প্রির একটা কোশ্চেন। কি বলছে, 5% ক্ষতি হচ্ছে। আচ্ছা আমরা প্রথমেই বলছি আমরা এমন একটা জায়গাকে পয়েন্টকে ধরবো যেখান থেকে আমার অঙ্কের অ্যান্সারটা একদম ডাইরেক্ট আছে, ঠিক আছে। 5% মানে কি, 5% আমি ডাইরেক্ট বাইপাস লাগাচ্ছি, ডাইরেক্ট বাইপাস, ঠিক আছে। তোমাদেরকে সিম্পল মেথড দেখি এখন কোনো লাভ নাই, আর কিছুদিন আছে পরীক্ষাতে, ঠিক আছে। 5% ক্ষতি, 5% মানে কত, 5% মানে 5/100, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। 5/100 মানে 1/20, 1/20 মানে 20-র মালটা যেহেতু সে ক্ষতিতে বিক্রি করছে, ক্ষতিতে বিক্রি করছে মানে 20 টাকায় যদি কিনে আনে সে মালটা বিক্রি করছে 19 টাকায়, হ্যাঁ কি না। 20 টাকায় যদি কিনে আনে সে মালটা বিক্রি করছে 19 টাকায়। আচ্ছা সে অ্যাকচুয়ালি দামটা কতই বিক্রি করছে, 2280, মানে 19-এর মান বলে দিচ্ছে তোমাকে 2280, হ্যাঁ কি না। যদি 19-এর মান 2280 হয় তাহলে 20-র মান কত হবে? আচ্ছা 19-এর মান যদি 2280 হয়, একের মান কত হবে? এটা কাটাকাটি করো, 19 কে যদি 2280 দিয়ে কাটো, 19 একে 19, 38, 19 দুগুণে 38 মানে 120, 120, তাহলে 20 কে যদি 120 দিয়ে গুণ করি, 12 দুগুণে 24 মানে 2400 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। মানে সে 2400 টাকায় কিনে 2228 টাকায় বিক্রি করেছে, তাহলেই তার ক্ষতি হয়েছে, হ্যাঁ কি না। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, কি বলছে, দুই ব্যক্তি এ এবং বি যথাক্রমে 396 কিলোমিটার দূরবর্তী পি ও কিউ থেকে একে অপরের দিকে যাত্রা করছে। মানে কোন একটা পি আর কিউ আছে, ধরো এটা পি এটা কিউ, এদের মধ্যবর্তী ডিস্টেন্সে কত বলে দিয়েছে, 396 কিলোমিটার, ঠিক আছে। দুজনা একে অপরের দিক থেকে আসছে, ঠিক আছে, এদিক থেকে। তারপরে তারা 11 ঘন্টায় মিলিত হচ্ছে, 11 ঘন্টা পর মিলিত হচ্ছে, খুব ভালো কথা। মানে 396 কিলোমিটার অতিক্রম করতে তাদের 11 ঘন্টা লাগছে, খুব ভালো কথা। এ এর গতিবেগ বি এর গতিবেগ হচ্ছে x ঘন্টা বেশি, এ 6 কিলোমিটার পার ঘন্টা বেশি। তাহলে বি এর যদি x হয় তাহলে এ এর কত গতিবেগ হবে, x + 6। সিম্পল, বি এর যদি x কিলোমিটার হয় তাহলে a এর কত হবে, x + 6। আচ্ছা তোমরা সবাই জানো রিলেটিভ স্পিড যখন তোমরা পড়েছো, তোমরা সবাই পড়েছো যে যখন দুটো বস্তু চলমান থাকে তখন আমরা তাদের মধ্যে লাগাই রিলেটিভ স্পিড, আর যখন তারা বিপরীত দিক থেকে আসতে থাকে তখন তাদের মধ্যে লাগে কি, তাদের রিলেটিভ স্পিডটা কি হয়, সিম্পল দুটো যোগ হয়ে যায়। তাহলে এদের দুটোর এ আর বি মিলিয়ে টোটাল স্পিড কত হবে, টোটাল স্পিড হবে x + 6 + x মানে 2x + 6, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বলো হবে কি হবে না। তোমরা যদি রিলেটিভ স্পিড ভালো করে না পড়ে থাকো আর মনে করো যে সামনেই এক্সাম আছে আমরা কোথায় এদিক ওদিক দৌড়াবো, কোথাও দৌড়ানোর দরকার নেই, তুমি আমার চ্যানেলে যাও, রিলেটিভ স্পিডের স্পেশাল একটা ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নাও, 30 থেকে 40 মিনিটের ক্লাস, তোমার পুরো রিলেটিভ স্পিডের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা ক্লাস দেখো, তোমার আর কোনো ক্লাস দেখার দরকার পড়বে না পরীক্ষার আগে। তোমরা যাও রিলেটিভ স্পিডের ক্লাসটা দেখো, আমি এখানে তোমার ডেসক্রিপশনে তোমার লিংকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত ছিল, 396 কিলোমিটার। আচ্ছা 396 কিলোমিটার তারা কত ঘন্টায় অতিক্রম করছে, 11 ঘন্টায়। তাহলে যদি 396 কিলোমিটার 11 ঘন্টায় অতিক্রম করে তাহলে দুজনের মিলিত স্পিডটা কত, মিলিত স্পিডটা আমি কি করবো, সিম্পল এটা ভাগ করে দেবো, কারণ আমরা কি জানি ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড কত হবে, ডিসটেন্স আপন টাইম, ডিসটেন্স 396, টাইম হচ্ছে 11, তাই যদি কাটাকাটি করি 3 11 33, 3 11 33 66, 11 6 66, মানে কতক্ষণ লাগছে, 16 হচ্ছে তোমার 36 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার টোটাল স্পিড। আচ্ছা টোটাল স্পিড এখানে কি হবে, টোটাল স্পিডটা হবে x + 6 মানে 2x + 6, কারণ কি দুজনা একে অপরের দিক থেকে আসছিল। আগে বললাম রিলেটিভ স্পিডে যখন একে অপরের দিক থেকে আসে তখন সিম্পল তাদের স্পিড দুটো যোগ হয়ে যায়। তার মানে কি এখান থেকে তুমি কি বলতে পারো, 2x + 6 সমান হচ্ছে 36। আচ্ছা তাহলে 2x + 6 যদি 36 হয় তাহলে x এর মান কত হবে, x এর মান হবে তোমার 6 যদি দিকে যায় 30 আর 2 যদি দিকে আসে 15, মানে 30। দেখো এমনি সিম্পল বুঝতে পারছো, 36 থেকে 6 বাদ দিলে 30, 30/2 মানে হচ্ছে 15 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে এটা বি এর স্পিড, বি এর গতিবেগ জানতে চাইছে, আর বি এর গতিবেগ তুমি x ধরেছিলে, তাহলে তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারলে 15, ঠিক আছে। আবারও বলছি যদি তোমাদের রিলেটিভ স্পিড নিয়ে কোনো অসুবিধা থাকে তোমরা যাও একটা ক্লাস দেখো, তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হবে। তারপরে কি বলতে হবে, দেখো এটা এক্সপেক্টেড কোশ্চেন, এই টাইপটা খুব একটা আসছিল না, তাই আমি ভাবলাম যে এই টাইপটা কিন্তু আসতে পারে এবারে, ঠিক আছে। কি বলে যে 12 জন মহিলা 16 জন পুরুষ একটা কাজ 5 দিনে করতে পারে, 12 জন মহিলা 16 জন পুরুষ একটা কাজ 5 দিনে করতে পারে, 13 জন মহিলা 24 জন পুরুষ ওই কাজে 4 দিন করতে পারে, তাহলে 25 জন মহিলা 60 জন পুরুষ কাজটা কত দিনে করবে। দেখো এই অঙ্কগুলো অনেক রকম ভাবে করা যায়, কেউ কেউ করে বড় প্রসেসে, কেউ করে শর্ট প্রসেসে, আমি করি বাইপাস প্রসেসে। কি করে, দেখো আমি প্রথমেই বলছি আমি এমন একটা নাচকে ধরবো, মানে সিরাকে ধরবো যেন অঙ্কটা চিৎকার করে ওঠে। কিরকম দেখো, 12 জন মহিলা আর 16 জন পুরুষ এরা কাজটা করছে কদিনে, 5 দিনে, হ্যাঁ কিনা। তারপর বলছে 25 জন মহিলা 50 জন, দেখো এটা আমার ধরার দরকার নাই, তুমি এখান থেকে দেখতে পাচ্ছ 12 25-এর প্রায় দুগুণ, প্রায় দুগুণ, আর 16 50-এর প্রায় 3 16 48, 3 গুণ, 3 গুণ। আমি এটা ধরেই আমি অঙ্কটা বুঝে যাবো যে অঙ্কটা আমাকে কোন দিকে নিয়ে যেতে হবে, কোন দিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে 12 জন মহিলা 16 জন পুরুষ যদি 5 দিনে করতে পারে, তাহলে আমি এখানে দেখবো 25 জন মহিলা প্লাস 25 জন মহিলা প্লাস 50 জন পুরুষ এটা কত দিনে করতে পারে, এটা তোকে জিজ্ঞেস করছো। তুমি একটা কথা বলো 12 থেকে 25 লাগভাগ কত গুণ হয়েছে, 2 গুণ হয়েছে, হ্যাঁ কি না। 16 থেকে 50 লাগভাগ কত হয়েছে, 3 16 48, মানে 3 গুণ কাছাকাছি হয়েছে, 3 গুণ কাছাকাছি। মানে ওভারঅলটা
একবার 2 গুণ বাড়ছে, একবার 3 গুণ, ওভারঅলটা আমার 2.5 গুণের কাছাকাছি, ওভারঅলটা আমার 2.5 গুণের কাছাকাছি বাড়ছে, 2.5 গুণের কাছাকাছি বাড়ছে। মানে প্রথমে যদি 5 লাগতো, এখন তার 2.5 গুণ কম লাগবে। কারণ কি, এখন লোক সংখ্যা বেড়েছে। তোমরা সবাই জানো লোক সংখ্যা সময়ের সাথে ব্যস্তানুপাতিক। যদি কাজের পরিমাণ ফিক্স থাকে, মানে তোমাকে কতটা কাজ করতে হবে বলে দেয়, তাহলে তুমি যদি সেই কাজের জন্য বেশি লোক লাগাও, তাহলে তোমার কম দিন সময় লাগবে। আর যদি কম লোক লাগাও, তাহলে বেশি দিন সময় লাগবে। সিম্পল। তার মানে তুমি লগভগ বলতে পারো মানে প্রায় 2.5 গুণ হয়েছে জিনিসটা। তাহলে সময়টা নিশ্চয়ই 2.5 গুণ কমবে, কমবে, কারণ লোকটা 2.5 গুণ বেড়েছে। তাহলে 5 কে যদি 2.5 গুণ কমাও, 2.5 দিয়ে যদি ভাগ করো, তাহলে লগভগ 2 আসবে, মানে 2 দিন আমার রাইট অ্যান্সার। আচ্ছা, যদি বলে এইভাবে আমরা করতে পারছি না, আমাদেরকে নর্মাল ফর্মুলা দেখাও, নর্মাল ফর্মুলাতে করে দেখো, তাহলেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো সেভাবে করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দুটো প্রসেসই জানা খুব দরকার, কারণ সবসময় পরীক্ষায় এটা মাথায় আসবে তা তো কোনো মানে নাই। ঠিক আছে, তাহলে যদি তুমি নর্মাল করো, দেখো 12 জন মহিলা 16 জন পুরুষ 5 দিনে কাজটা করছে, তাহলে 12 জন মহিলা প্লাস 16 জন পুরুষ যদি 5 দিন কাজ করে, তাহলে টোটাল কতটা কাজ করবে, ইন্টু 5 করে দেবো। একজন মহিলা একজন পুরুষ কতজন কাজ করছে সে দুটোকে যোগ করে নিলাম, তাকে আমি 5 দিয়ে গুণ করে নিলাম, কারণ 5 দিনের টোটাল কাজটা আমার বেরিয়ে গেল। তাহলে এই সেম কাজটা 13 জন মহিলা প্লাস 24 জন পুরুষ, 24 জন পুরুষ কদিনে করবে বাবু, 4 দিনে করবে। হ্যাঁ কি না, 4 দিনে করবে। তাহলে দুটো কাজ সমান, টোটাল ওয়ার্ক সমান। এখান থেকে আমি মানুষ মানে মহিলা আর পুরুষের একটা রেশিও পাবো। হ্যাঁ কি না, এখানে তো মহিলা পুরুষটা কেটে যাবে না, একটা রেশিও পাবো। আচ্ছা, যদি তুমি বলো যদি পুরোটা করতে, তাই করে দেখাচ্ছি। দেখো 5 12 60, 60 জন মহিলা প্লাস 5 16 80, 80 জন পুরুষ, আর এদিকে কত হচ্ছে 4 13 52, 52 জন মহিলা প্লাস 4 24 জন, 4 4 16 4 96 জন পুরুষ। তাহলে যদি মহিলাগুলোকে একদিকে করো, তাহলে মহিলাগুলোকে একদিকে করো, এদিকে চলে যাবে 8 জন মহিলা, এটা সমান সমান এদিকে চলে গেলে 96 থেকে 80 বাদ দিলে 16 জন পুরুষ। মানে মহিলা ইজ টু পুরুষ যদি করো, মহিলা ইজ টু পুরুষ হবে তোমার, পুরুষ যদি 16টা উপরে চলে যাবে 8 টাকা নেয়, মানে হচ্ছে 8 8 2 16 2:1। হ্যাঁ কি না, তাহলে মহিলার যদি এফিসিয়েন্সি 2 হয়, পুরুষের যদি এফিসিয়েন্সি 1 হয়, তাহলে মোট কাজটা তুমি বার করতে পারবে। মোট কাজটা কত হবে বাবু, মোট কাজটা হবে তোমার, দেখো 12 জন মহিলার আমি এফিসিয়েন্সি কত বার করলাম, 2, মহিলার 2 আর পুরুষের 1। আচ্ছা, যদি 2 হয় 12 দুগুণে 24, 24 প্লাস 16 একে 16, মানে 16, 24 আর 1 16 ইন্টু 5, এটা যে টোটাল ওয়ার্ক। হ্যাঁ কিনা, আমি এক্সট্রা করে লিখছি না, এগুলো তোমাদের কিন্তু অবজেক্টিভ পরীক্ষা, তোমাকে লেখার জন্য কেউ নাম্বার দেবে না। ঠিক আছে, 24 আর 16 কত হচ্ছে, 24 আর 16 হচ্ছে তোমার 24, আর 6 হচ্ছে 30, 30 আর 40, 40 ইন্টু 5, 5 মানে 200, মানে টোটাল ওয়ার্ক কত বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক বেরিয়ে গেল 200। এবার আমাকে কোয়াটা দেখো কজনকে কাজ হবে, 25 জন মহিলা 50 জন পুরুষ। আচ্ছা, 25 জন মহিলার ইউনিট করে 2, তাহলে 25 দুগুণে 50, এখানে হলো 50 তার টোটাল এফিসিয়েন্সি, আর 50 জন পুরুষে যদি 1 করে হয়, তাহলে এখানেও 50, তাহলে 50 50 100, তাহলে টোটাল এফিসিয়েন্সি হলো 100, তাহলে 100 হয়ে গেল। তাহলে 200 কে যদি 100 দিয়ে ভাগ করো, কতদিন সময় লাগবে, 2 দিন তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, তুমি চাও ওভাবে যাও, চাই এভাবে যাও, তুমি রাইট অ্যান্সারে কিন্তু পৌঁছাবে। কিন্তু আমি বলবো বাইপাসের মাধ্যমে লাগাও, একদম কম সময়ের মধ্যে লাগাও, বাকি তাই যে টাইমটা বাঁচবে সেটা তুমি বাকি সাবজেক্ট লাগাও, অঙ্কতে অ্যাটলিস্ট লাগাও না। ঠিক আছে, তুমি যে কোনো অঙ্ক নিয়ে আসো আমার কাছে কিছু না কিছু বাইপাস থাকবে। ঠিক আছে, কিন্তু তোমার জেনারেল ফর্মুলাও জানা খুব দরকার, যাতে তোমাদের কিন্তু সব অঙ্কতে যদি না লাগে, কখনো যদি ফেল হয়। ঠিক আছে, দেখো কি বলেছে, 2200 টাকার উপর 1.5 বছরের জন্য অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি অর্ধবার্ষিক ভাবে হয়। ঠিক আছে, কত টাকা হয়, 3836.8 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত? দেখো মেন্স বা প্রিলিমস যাই বলো না কেন, কোশ্চেন এত ইজি আসছে, এত ইজি কোশ্চেন হচ্ছে, মানে কোশ্চেন আমি দেখলাম তো পুরো তোমার লাস্ট ইয়ারের কোশ্চেন গুলো দেখলাম, কোশ্চেন একদম ইজি হয়। তোমাদের শুধু একটু যদি বাইপাস ট্রিক্স জানো, মানে সহজভাবে করতে জানো, তোমাদের বেশি টাইম লাগবে না, আর কোশ্চেন খুব বেশি আসবে না, 10 থেকে 12টা বা 15টা ম্যাক্সিমাম আসবে, তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে কি বলছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত টাকা হচ্ছে, 2200 টাকা থেকে হয়ে যাচ্ছে তোমার 3836 টাকা। দেখো এই অঙ্কটা তো করার অনেকগুলো ফর্মুলা হয়, অনেক বড় বড় ফর্মুলা আছে, তোমাদেরকে আমি সহজ ফর্মুলাটা বলছি, তারপর আমি আমার বাইপাসও বলবো। ঠিক আছে, ওয়েট করো, আগে ফর্মুলাটা বলে দিই। দেখো আমরা জানি যে অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে সিম্পল যে ফর্মুলাটা লাগে, অর্ধবার্ষিকের ক্ষেত্রে যে ফর্মুলাটা লাগে, যে আসল এ ফর অ্যামাউন্ট, এটা সমান পি ইন্টু 1 প্লাস যে সুদের হার ডিভাইডেড বাই 2 ইন্টু 100 টু দি পাওয়ার 2 ইন্টু n। এটা হচ্ছে তোমার নর্মাল ফর্মুলা অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রে, তোমরা সবাই জানো। এটা কি, এটা হচ্ছে সুদ প্লাস আসল, মানে এটা সুদ 2200 টাকা, তার সাথে আসলটা যদি জুড়ে দিই, তো যেটা হবে সেটা সুদ আসল। এই পিটা কি, পিটা হচ্ছে আসলটা কোনটা, 2200 টাকা। এখান থেকে তুমি ফর্মুলা বসিয়ে তুমি ডাইরেক্ট তুমি এন এর মান বার করতে, এন এর মান তো তোমাকে দেওয়া আছে 1.5 বছর, ডেটটা হচ্ছে এন এর মান, তাহলে 1.5 ইন্টু 2 মানে 3, তুমি এখান থেকে আর এর মানটা বার করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এভাবে আমরা করবো, আমরা কি বাচ্চা, আমরা কি সেই ছোটবেলার 10th এর মতো করবো না। আমরা কি করে করবো, দেখো 2200 টাকার উপর 1.5 বছর সুদের জন্য অর্ধবার্ষিক সুদ তোমাকে বলে দিচ্ছি, চক্রবৃদ্ধি সুদ বলে দিচ্ছে। আচ্ছা, একটা কথা বলো, এখানে আমরা কি করবো জানো তো, এই যে অ্যামাউন্ট আর তোমার হচ্ছে আসল, অ্যামাউন্ট এ ফর অ্যামাউন্ট আর পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, এই দুটো রেশিও বার করবো। কি করে বার করবো, দেখো অ্যামাউন্ট কত হচ্ছে বলো, অ্যামাউন্ট হচ্ছে তোমার 2200
সরি 2200 প্লাস 3836, এই দুটো যদি যোগ করো দেখো 0.8 এদিকে শেষ পড়ে রইলো, আর এটা হচ্ছে তোমার, এটা হলুদ কালিতে করি, তাহলে এটা 8 পড়ে রইলো, 6 6 পড়ে রইলো, 3 3 পড়ে রইলো, আর 8 10 0 হাতে রইলো 1, 3 5 6, মানে এটা বেরোলো। আর আসল কত? 2200 টাকা। তাহলে এই দুটো যদি আমি রেশিও বার করে নিই, এই দুটো যদি রেশিও বার করে নিই কত হবে? এই যদি রেশিও বার করে দেখো, এই এটা তুলে দিলাম 10টা, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম। এবার যদি কাটাকাটি করি, তুমি দেখতে পাচ্ছ যখনই আমি 3টা শূন্য দেখবো আমার মাথায় কি কাটবে? হ্যাঁ, এটা হাজার। হাজার মানে কার মাল্টিপল? 8 এর মাল্টিপল। 8 এর মাল্টিপল হওয়ার সূত্র কি? যে শেষ 3টে সংখ্যা থাকবে, শেষ যে 3টে সংখ্যা থাকবে সেটা 8 দিয়ে যেতে হবে। আর শেষে যদি 3টে শূন্য থাকে সবাই জানো সেটা 8 দিয়ে যায়, কারণ হাজার 8 দিয়ে যায়, মানে শেষ 3টে সংখ্যা 8 দিয়ে যাবে। তাহলে এটা দেখি আমার মাথায় কুটবুদ্ধি রেখে যাবে যে হ্যাঁ এটা তো 8 দিয়ে কাটাকাটি হবে। আচ্ছা, যদি 8 দিয়ে কাটাকাটি করি কত হয় দেখো। দেখো 8 দুগুণে 16, 16 হচ্ছে তোমার, তাহলে 16 6 22 60, 8 8 64 যাবে না, 8 7 56 40, 8 5 40, আর 0 একটা শূন্যর জন্য 0 হয়ে গেল। এটা যদি 8 দিয়ে কাটি কত হচ্ছে দেখো, 8 7 56 43, 8 5 40 36, 4 8 32, 8 6 48, 8 6 48 চলে গেল, চলে গেল 8 দিয়ে চলে গেল। এবার এটা কত দিয়ে যাবে? আচ্ছা, এটা 2 দিয়ে যাচ্ছে। আচ্ছা, 2 ছাড়া কোনো দিয়ে আর কিছু দিয়ে যাচ্ছে? যদি 2 দিয়ে, আচ্ছা 2 দিয়ে যাচ্ছে, যখন আর কি 2 দিয়ে কাটি, 2 দিয়ে যদি কাটো দেখো কত আসছে? 75, 75 মানে 37 দুগুণে 74, মানে 37, 14 নামবে, আবার 7 দুগুণে 14, আবার 14 যদি নামে 7 দুগুণে 14, তারপর 16, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, কিছু ভুল করলাম? দেখো 2 3 6 15, 2 7 14, 14, 2 7 14, 2 3 6, আচ্ছা এটা 3 হবে, 2 3 6, ঠিক আছে। আর এটা কত হবে? 2 দিয়ে যদি কাটি, 2 1 2, 2 3 6, 6 হচ্ছে তোমার 15, 2 7 14, 2 5 10, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত বেরোলো? 3 7 7 3 ডিভাইডেড বাই 1375। আচ্ছা, এটা কোন দিয়ে কাটাকাটি যাবে? আচ্ছা, এটা দেখার পরে না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। দেখো এটা দেখো 7 আর 3 10, 7 আর 3 10, 10 থেকে 10 বাদ দিলে শূন্য থাকছে। আর এটা কত? 7 আর 1 8, 5 আর 3 8, মানে এটা থেকে 8 থেকে 8 বাদ দিলে শূন্য থাকছে। মানে কি আমি যে বুঝতে পারছি এটা 11 এর মাল্টিপল, 11 এর মাল্টিপল। তাহলে 11 দিয়ে কাটবো, 11 দিয়ে যদি কাটি, কারণ 11 এর মাল্টিপল তোমরা নিয়ম জানো যে একটা সংখ্যা তারপরের সংখ্যাটা ছেড়ে দিয়ে পরের সংখ্যাটা যদি দুটোকে যোগ করি, আর যে বাকি দুটো পড়ে আছে সেগুলোকে যোগ করি, সেটার বিয়োগফলটা যোগফলগুলোর বিয়োগফলটা যদি 0 বা 11 মাল্টিপল হয় তখন সেটা 11 দিয়ে ভাগ যাবে, মনে থাকবে। তাহলে এটা যদি 11 দিয়ে কাটি কত হচ্ছে দেখো, 3 11 33, হ্যাঁ কি না, 3 11 33 তোমার হচ্ছে 33 হলো তোমার 47, মানে 4 11 44, 4 11 44, 3 11 33, হ্যাঁ কি না। আর এটা যদি 11 দিয়ে কাটি, 11 1 11, 11 27, 11 দুগুণে 22 55, 11 5 11 5 55, মানে 343 বাই 125। আচ্ছা, এবারে কি বলেছে? এবারে বলেছে 1.5 বছরের পর। আচ্ছা, 1.5 বছর যখন বলেছে, আর চক্রবৃদ্ধি সুদটা কি বলেছে? অর্ধবার্ষিক, মানে এটাকে আমরা কি করে নেবো? 1.5 into 2, অর্ধবার্ষিক মানে হাফ, মানে হাফ বছরে, মানে 6 মাসের। অর্ধবার্ষিক মানে কত? 6 মাসের, 6 মাসের, আবার 6 মাসের। 1.5 বছর বলেছে, তাহলে 1.5 বছর কমপ্লিট হয়েছে, মানে 3টে, মানে 3টে সুদ কাটবে, 3টে সাইকেল কমপ্লিট হবে। তাহলে কি যদি 3টে সাইকেলে কমপ্লিট করতে হয়, আমরা সিম্পল এটাকে কি করে দেবো? রুট কিউব করে দেবো, রুট কিউব করে দেবো, হ্যাঁ কি না। তাহলে এটা কত হবে? 343 তোমরা সবাই জানো 7 এর কিউব, আর হচ্ছে তোমার 125 5 এর কিউব, মানে 5 থেকে কোন একটা জিনিস 7 হচ্ছে। বাবু 5 থেকে কোন একটা জিনিস 7 হওয়ার মানে কি? 5 থেকে কোন একটা জিনিস 7 হওয়ার মানে 2 বাড়লো। আচ্ছা, 5 এ কত বাড়লো? 2 বাড়লো। তাহলে একে কত? 2/5, আর 100 তে কত? ইনটু 100, 5 20 100, 20 দুগুণে 40% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, এবারে তোমাকে উত্তরে গিয়ে যে বার্ষিক সুদের হার, তোমার যেটা এই 40% বেরোলো, এটা কিসে বেরোলো? 6 মাসের জন্য বেরোলো 40%। আচ্ছা, যদি বছরে কত হয়? 40 দুগুণে 80, 80% হচ্ছে তোমার রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে তুমি বলো দাদা আমি তো অঙ্কটা বুঝতে পারলাম যে 5 টাকা থেকে 7 টাকা হলো, 5 টাকা থেকে 7 টাকা মানে 2 টাকা লাভ। আচ্ছা, 5 টাকায় যদি 2 টাকা লাভ হয় তার মানে হচ্ছে তোমার 40% লাভ, হ্যাঁ কি না। কারণ 5 টাকায় 2 টাকা মানে 2/5 ইন্টু 100, 5 20 100, 20 দুগুণে 40। তুমি বুঝতে পেরেছো যে 40 6 মাসে যদি 40 হয়, 1 বছরে যাবে তোমার 40 দুগুণে 80। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কি পরীক্ষার খাতা এভাবে করবো? এটা তো বাইপাস আমি বুঝলাম, এটা সহজভাবে করলাম, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু এর থেকেও সহজভাবে কোনো অ্যাপ্রক্সিমেশন বা এরকম কিছু করে ভাবা যায়? দেখো ভাবা যায়। দেখো কি করে করবো? আমি যদি বলতাম পরীক্ষার খাতায় একটা কথা ভাবো, তুমি একটা কথা ভাবো, এখানে কত টাকা আছে? 2200 টাকা, 2200 টাকা। আচ্ছা, 2200 টাকা যদি 1.5 বছর সুদ খাটানোর পর চক্রবৃদ্ধি সুদ হয়ে যাচ্ছে 3836 টাকা, মানে 2200 টাকার প্রায় তোমার যদি 1 গুণও হতো, যদি 2200 টাকার সুদ 2200 টাকা হতো তাহলেও 100% সুদ, তাহলেও 100% সুদ, হ্যাঁ কি না। যদি মানে সরল সুদ হতো তাহলেও 100% সুদ, হ্যাঁ কি না। চক্রবৃদ্ধি সুদ আরো বেশি হবে, হ্যাঁ কি না। মানে চক্রবৃদ্ধি সুদটা বেশি হবে না, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হবে। মানে চক্রবৃদ্ধি সুদ যদি 100% পেয়ে যায়, সেটা যদি 3 বছর লাগে, সেটার মানটা অনেক বেড়ে যাবে। নাকি 300% হবে, 300 থেকে অনেক বেশি পার্সেন্ট হবে, হ্যাঁ কি না। বুঝতে পারছি? আমি বুঝতে পারছি। কারণ তোমরা সবাই জানো যে চক্রবৃদ্ধি সুদের থেকে, সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদ একটু বেশি পাওয়া যায়। কোনো একটা টাকা যদি ব্যাংকে চক্রবৃদ্ধি সুদ হারে রাখা হয়, তাহলে সে বেশি টাকা পায় যে সরল সুদ হারে রেখেছে তার থেকে। তাহলে যদি তুমি বুঝতে পারছো এটা লগভগ কত, দেখো যদি তোমার 3836.8
দেখো 3,836.8 টাকা আমি লাগভাগ ধরে নিচ্ছি, কত কত ধরে নিচ্ছি 3,840 ধরে নিচ্ছি, 40, আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য 3,840 টাকা আমি ধরে নিচ্ছি। আচ্ছা যদি এটা 1.5 বছরে পাই, যদি তাহলে 1 বছরে কত টাকা পাবে? আচ্ছা যদি এই টাকাটা ক বছরে পাচ্ছে বাবু? 1.5 বছরে পাচ্ছে, 1.5 বছরে সুদ হিসেবে পাচ্ছে, তাহলে 1 বছরে সুদ হিসেবে কত টাকা পাবে? আমি সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করছি, ভালো করে শোনো, সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করছি। তাহলে ডিভাইডেড বাই 1.5 হয়ে যায়, 1.5টা মানে এদিকে যদি 10 তুলে দিই, তাহলে 5 দুগুণে 10, 5 তিনে 15, এটা যদি 3 দিয়ে কাটি, দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 আটে 24, মানে 1280 টাকা। আচ্ছা যদি বলতো তুমি এটা 3,840 ধরলে, সেটা 3 দিয়ে কেটে গেল বলে ধরলে, হ্যাঁ না এরকম কিছু নয়, যদি 3,840 না দিয়ে 3,841 3 দিয়ে ভাগ দিত, আমি 3 দিয়ে সেটাই ধরতাম, ঠিক আছে? কারণ ওই এক দু নাম্বারের জন্য অ্যান্সারে খুব একটা পার্থক্য পড়বে না, কারণ অ্যান্সার গুলো দেখো কত দূরে দূরে, দেখো কত দূরে দূরে, 65, 70, 80, 85 কত দূরে দূরে, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো কত হচ্ছে 1 বছরে তুমি কত সুদ পাচ্ছ, 0, 8 দুগুণে 16, 6, হাতে রইলো 1, 3 বার 36 টাকা 37, মানে 3700, সরি ভুল করে দিলাম, 0, 8 দুগুণে 16, 6, হাতে রইলো 1, 12 দুগুণে 24 টাকা 25, মানে 2560 টাকার কাছাকাছি অ্যান্সার, এই সরি 2560 টাকার কাছাকাছি তুমি সুদ পাচ্ছ। ক টাকা সুদ পাচ্ছ বাবু? 2560 টাকা। ক টাকা সুদ পাচ্ছ? 2560 টাকা। আচ্ছা এটা কথা বলো তো, 2560 টাকা 1 বছরে সুদ পাচ্ছ, মানে টাকাটা দেখো 2200 টাকা হচ্ছে তোমার, 2200 টাকা হচ্ছে তোমার কি, 2200 টাকা হচ্ছে তোমার আসল, সেখান থেকে তুমি সুদ শুধু পাচ্ছ 2560 টাকা 1 বছরে, 1 বছরে, মানে 100% এর থেকে বেশি সুদ পাচ্ছ তুমি 1 বছরে, হ্যাঁ কি না? আচ্ছা যদি সরল সুদে 100% এর বেশি সুদ পাও, তাহলে চক্রবৃদ্ধি সুদ নিশ্চয়ই 100 থেকে একটু কম হবে, একটু কম হবে। তাহলে 100 থেকে কম কত আছে এখানে? 65 অনেক কমে যাবে, 60 অনেক কম হয়ে যাবে, 75 অনেক কম হয়ে যাবে, 80 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। মানে তুমি অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে, এটা তো ডাইরেক্ট অ্যান্সার নয়, কিন্তু তুমি অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে বুঝতে পারবে যে অ্যাপ্রক্স কোনটা অ্যান্সার হতে পারে। বুঝতে পারছো? 2200 থেকে 2560, মানে 100% এর থেকেও বেশি হচ্ছে, 100% এর থেকেও বেশি হচ্ছে সরল সুদের ক্ষেত্রে। আচ্ছা যদি সরল সুদের ক্ষেত্রে 100, যে টাকাটা তুমি সরল সুদে 100% হবে, চক্রবৃদ্ধি সুদে সে টাকাটা কম টাকায় পেয়ে যাবে, কারণ এখানে তুমি অ্যান্সারটা আগে বার করে দিলে 40%। আচ্ছা যদি 40% এর 3 বার, মানে সরল সুদে সেটা আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা অনেক হয়ে যাবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তোমাকে সিম্পল বোঝাতে পারলাম? তাহলে এটা লগভগ তুমি বলতে পারবে যে 80% অ্যান্সার। অঙ্কটা না করে কিন্তু তুমি অ্যাপ্রক্সিমেশনের মাধ্যমে বলতে পারতে। তারপরে কি বলেছে? এ, বি এবং সি তিনজন ব্যক্তি, দেখো এটাও এক্সপেক্টেড আসার, এই টাইপটাও খুব একটা আসে না, মানে আসার চান্স এবারে খুব বেশি। কি বলছে? এ, বি, সি তিনজন ব্যক্তি একটি ব্যবসায় 2:3:5 অনুপাতে বিনিয়োগ করে, ঠিক আছে? বিনিয়োগ করে ঠিক করা হয় যে লাভের 9% দান করা হবে, 9% দান করা হবে। যদি মোট লাভ 2,50,000 হয়, তাহলে সি এর লাভের অংশ কত? আচ্ছা এই অঙ্কগুলো দেখার পর আমি তোমাকে সব থেকে আগে বলবো যে কি করবে, যে সি বা বি বা এ যেই দেখ না কেন, যারই মান দেখ না কেন, তুমি কি করবে, তার আগে অনুপাতটা চেক করবে। অনুপাতটাতে তার মানটা কি আছে? অনুপাতে তার মান আছে 5, মানে সে 5 ভাগ পাবে, যত টাকায় পড়ে থাকুক তার 5 ভাগ পাবে, তার 5 ভাগ পাবে, মানে ইন দা সেন্স সেটা নয়, সেই টাকাটা যদি 5 আর 3 8, 8 আর 2 10, 10 ভাগ করা হয়, 10 ভাগ করা হয়, তারপরে যেটা বেরোবে তাকে 5 দিয়ে গুণ করে দিয়ে আমি তার অ্যান্সার পেয়ে যাবো, হ্যাঁ কি না? মানে সি এর ভাগ 5 এর একটা মাল্টিপল হবে, অ্যান্সার দেখবে, অ্যান্সার এখানে দেখো সবগুলোই 5 এর মাল্টিপল। তাহলে কি আমাকে প্রসেসটা ভুল হয়ে গেল? ভুল হলো না। এই অঙ্কতে লাগলো না, পরের কোনো অঙ্কতে লাগবে, হ্যাঁ কি না? পরের কোনো অঙ্কতে লাগবে। তাহলে আমি বুঝতে পারলাম এখানে যে 5 এর মাল্টিপল অ্যান্সারটা হবে, আর তুমি দেখছো সবগুলোই 5 এর মাল্টিপল, ঠিক আছে? তাহলে সবগুলো যদি 5 এর মাল্টিপল, তখন এইটা ধরে লাভ নাই। আচ্ছা এবার যদি বলে 9% দান করবে, আচ্ছা বাবু যদি 9% দান করে দেয়, কথাটা মন দিয়ে শোনো, যদি 9% দান করে দেয়, তাহলে 91% টাকায় তোমার নিজেদের মধ্যে ভাগ হবে, 91% টাকায় নিজের মধ্যে ভাগ হবে, হ্যাঁ কি না? 91% টাকা নিজের মধ্যে ভাগ হবে, এটা খুব ভালো কথা। আচ্ছা 91% টাকার মধ্যে সি কত টাকা পাবে? সি কত টাকা পাবে? 5 টাকা পাবে। 91% টাকে যদি আমি 10 ভাগ করি, কারণ দেখো 2 আর 3 5 আর 5 10, যদি 91% টাকে আমি 10 ভাগ করি, মানে য টাকাই হোক না কেন তার 91% যদি বার করি, ধরো এখানে তুমি যদি লিখেও দাও 2,50,000, তার যদি 91% বার করি, তার যদি 91% বার করি, তাকে যদি 10 ভাগ করি, তাকে যদি 10 ভাগ করি, তার মধ্যে 5 ভাগ কে পাবে? বাবু সি পাবে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? মানে তুমি বুঝতে পারছো এখানে যখনই তুমি 91% দেখলে, 91% মানে হচ্ছে 91% মানে হচ্ছে 91% মানে হচ্ছে 7 13 91, মানে 7 এর মাল্টিপল 13 এর মাল্টিপল, মানে অ্যান্সার যেটা হবে সেটা নির্ঘাত হয় 7 এর মাল্টিপল হবে, নয় 13 এর মাল্টিপল হবে, বা 7 13 দুটোরই মাল্টিপল হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি খুঁজবো কি? 7 এর মাল্টিপল খুঁজবো, 13 এর মাল্টিপল খুঁজবো। আচ্ছা 7 এর মাল্টিপল 13 এর মাল্টিপল খোঁজার আগে আমি অঙ্কটা তোমাদের পুরো করে দেখাই, পুরো করে দেখাই। আচ্ছা যদি পুরো যদি করতে হয়, তাহলে আমি বুঝতে পারছো 2,50,000 এর 91% যত টাকা হবে, দেখো আমি যদি আবার লিখি, আবার যদি ভালো করে লিখি, দেখো 2,50,000 ছিল, তার 91% তোমরা ভাগ হবে, 91% মানে 91/100, ঠিক আছে? তার মধ্যে 5 টাকা পাবে, এই টাকাটাকে যদি 10 ভাগে ভাগ করি, এই টাকাটাকে যদি 10 ভাগে ভাগ করি, তার মধ্যে 5 ভাগ পাবে সি, তার মধ্যে 5 ভাগ পাবে সি। বুঝতে পেরেছো? তাহলে যদি কাটাকাটি করি, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে কেটে গেল, ঠিক আছে? আচ্ছা 2,50,000 ছিল না, আরেকটা শূন্য ছিল, আরেকটা শূন্য ছিল, ঠিক আছে? তাহলে যদি সিম্পল এটা গুণ করি, সিম্পল যদি এটাকে গুণ করি, তাহলে কত হচ্ছে 25 × 91, 25 কে যদি 91 দিয়ে গুণ করি, 25 একে 25 এর 5,
হাতে রইলো 2, 25 নয় 225, 225 আর 2 227, 227 আর একটা শূন্যর জন্য একটা শূন্য। একে যদি 5 দিয়ে গুণ করি কত হচ্ছে? 5 0 0, 5 5 25 5, হাতে রইলো 2, 5 7 35 37 7, হাতে রইলো 3, 3 5 গুণ 10 3 13 3, হাতে রইলো 1, 5 গুণ 10 11, মানে 1 1 3 1 1 3 কোথায় আছে? 7 5 0, এটা আছে আমার রাইট आंसर। বুঝতে পারছো? এবার আমি কি বললাম তোমাকে প্রথমেই কিন্তু এটা করা উচিত ছিল না, তোমার কাজ ছিল যে 91 যখনই আছে তুমি দেখছো নিচে 7 13 কোনো মাল্টিপল নাই, যখন 7 13 কোনো মাল্টিপল নাই উপরের 91টাকে কাটার কারণ ক্ষমতাই নাই, তাহলে যদি কারোর ক্ষমতা না থাকে তাহলে 91 এর মাল্টিপল নিশ্চয়ই অ্যানসারে খুঁজে থাকবে। দেখো এটা যদি তুমি দেখো এটা যদি 13 দিয়ে ভাগ করে দেখো, দেখো এটা 13 নয় 117 বেশি চলে যাচ্ছে, তাহলে হচ্ছে তোমার 17 78 78 78 8 কয় 13 5 13, হাতে রইলো 1, হাতে রইলো 1, 7 আগে 8 8 11 3 11, মানে 35 35 হচ্ছে তোমার কি করছি ভুলভাল। আচ্ছা দেখো এটা যদি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে যদি ভাগ করি, দেখো আমি এখানে করে দেখাচ্ছি, ওটা জায়গাটা কম কম পড়ে যাচ্ছে। যদি 13 দিয়ে ভাগ করি দেখো 13 13 8 13 104, 8 13 104, তাহলে এখানে কত হলো 9 97, 7 13 91, তাহলে 65, 5 13 65, দেখো 13 দিয়ে কাটাকাটি চলে যাচ্ছে, চলে গেল পুরো। যদি 7 দিয়ে কাটা দেখো 7 দিয়ে হয়ে যাবে, 7 1 7 43, 7 6 42 17, 7 2 14 35, 7 5 35 শূন্য কেটে গেল। মানে তুমি বুঝতে পারছো, তুমি ডাইরেক্ট অ্যান্সারটা করতে পারতে যে 13 আর 7 এর মাল্টিপল খুঁজে নিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, কি অনুপাতে প্রতি কেজি 34 টাকা গমের সাথে প্রতি কেজি 26 টাকার গম মিশ্রণ করলে প্রতি কেজি 36 টাকা মিশ্রণ বিক্রি করে আমার 20% লাভ হবে। যখন আমি পার্সেন্টেজ দেখবো সঙ্গে সঙ্গে সেটাকে ফ্র্যাকশনে কনভার্ট করবো। 20% লাভ মানে কত? 20% মানে কত? 20% মানে 20/100, 20/100 মানে কত? 1/5, 1/5 মানে 5 টাকার মালটা যদি তাকে লাভ করতে হয় ক টাকায় বিক্রি করতে হবে? 6 টাকায়। 5 টাকার মালটা 6 টাকায় বিক্রি করতে হবে। সে বিক্রি ক টাকায় করবে বলছে? 36 টাকা বিক্রি। তাহলে 6 এর মান যদি 36 হয়, তাহলে 6 এর মান যদি 36 হয়, তাহলে 6 × 6 মানে 36, মানে 6 গুণ হয়েছে, তাহলে এটাও 6 গুণ হবে, 5 6 30, মানে অ্যাকচুয়ালি তাকে 30 টাকার মালটা 36 টাকায় বিক্রি করতে হবে। হ্যাঁ কি না? 30 টাকার মালটা 36 টাকায় বিক্রি করতে হবে, তবে সে গিয়ে 20% লাভ করতে পারবে। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? যদি এতটা ক্লিয়ার হয়, যদি এতটা ক্লিয়ার হয় তাহলে তুমি কি করবে? তাহলে তুমি কি করবে? তাহলে 30 টাকা, দেখো এখানে কত বলে যে প্রথম গমটা 34 টাকা কেজি, তারপরের গমটা ক টাকা কেজি? 26 টাকা কেজি, তারপরে গমটা 26 টাকা কেজি। আচ্ছা তোমাকে কত বিক্রি করতে হবে? তোমাকে বিক্রি, তোমার টার্গেট কত হয়? 30 এ। যদি 30 এ বিক্রি হয় কত অনুপাতে মেশাতে হবে? সিম্পল, এটা যদি অ্যালিগেশন করো তাহলে কি করবে? এখান থেকে এটা বাদ দেবে, এখান থেকে এটা বাদ দেবে, তাহলে 34 থেকে 30 বাদ দিলে কত হবে? 4। 34 থেকে 30 বাদ দিলে কত হবে? 4। আর 30 থেকে 26 বাদ দিলে হবে 4, মানে কোন রেশিওতে মেশাতে হবে? 4:4, মানে 1:1 রেশিওতে তোমাকে মেশাতে হবে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা এই অঙ্কটা আরেক ভাবে করে যায়। কিভাবে করে যায় এই অঙ্কটা? তোমরা কি করবে? সিম্পল ডাইরেক্ট প্রথমে অপশন এলিমিনেশনে যাবে। একদম বলছি আমি বলছি এটা তো আরো সহজ হবে। কারণ কি, ধরো 34 টাকার গম আর 26 টাকার গম দুটো যদি 1 কেজি 1 কেজি করে নিতে, তাহলে 1 কেজির দাম 34 টাকা, 1 কেজির দাম 26 টাকা, মানে সেই 2 কেজি দামের জন্য 2 কেজির জন্য সেই 2 কেজির জন্য 1 কেজি এটা 1 কেজি এটা টোটাল তোমার কত খরচা হতো? 34 আর 26, 34 আর 6 40, 40 আর 20 60, 60 টাকা খরচা হতো। হ্যাঁ কি না? এবার তুমি প্রতিটা কেজি ক টাকায় বিক্রি করতে? 36 টাকায় বিক্রি করতে। আচ্ছা 1 কেজি যদি 36 টাকা বিক্রি করে, তো 2 কেজি কত টাকায় বিক্রি করবে? 36 মানে 72 টাকায় বিক্রি করবে। হ্যাঁ কি না? মানে 60 টাকা কিনে 72 টাকায় বিক্রি করবে। তাহলে তুমি দেখো লাভ ক টাকা হচ্ছে তোমার? লাভ হচ্ছে 12 টাকা। 12 টাকা ক টাকা লাভ হচ্ছে? 12 টাকা। তাহলে 12 টাকা লাভ যদি 60 টাকা হয় তাহলে 100 টাকায় কত? 12 টাকা লাভ যদি 60 টাকা হয় তাহলে 100 টাকায় কত? তাহলে দেখো 5 12 60, 5 20 100, 20% তোমার মিলে যাচ্ছে, মানে অনুপাতটা 1:1। যদি না মিলতো তখন আমি আবার ক্যালকুলেট করতাম যে 2:3 তে মেশালে কি হবে, 1:2 এ মেশালে কি হবে। ঠিক আছে, তুমি এতটা করার পর তুমি এমনি এমনি বুঝে যেতে, তোমাদের অতটা বুদ্ধি আছে তোমরা এমনি এমনি বুঝে যেতে। এবার আছে মেন্সের কোশ্চেন। কি বলছে? 2023 এর মেন্সের কোশ্চেনে কি এসেছিল? কি বলছে? একজন ব্যক্তি বার্ষিক 4% সরল সুদের হারে 2500 টাকা এবং বার্ষিক 5% সরল সুদের হারে 1800 টাকা একই সময়ের জন্য ধার নিলেন। যদি তিনি মোট 570 টাকা সুদ হিসাবে পরিশোধন করেন। ক টাকা? 570 টাকা সুদ হিসাবে পরিশোধন করেন, তবে কত সময়ের জন্য টাকা ধার নিয়েছিল তা নির্ণয় করো। কত সময়ের জন্য টাকা ধার নিয়েছিল? খুব ভালো কথা। ক টাকা পাচ্ছে? মোট সুদ বাবদ 570 টাকা। দেখো বাবু এখানে কোশ্চেনটা কিসে দিয়েছে? সরল সুদে। তাই আমরা না পেন লাগাবো না কিছু লাগাবো, সিম্পল মাথায় মাথায় ক্যালকুলেট করবো। যদি 4% সুদের হারে 2500 টাকা সুদ পাই, তাহলে এক বছরে ক টাকা সুদ পাবে বলো আমাকে? এক বছরে পাবে 4 25 100 টাকা। হ্যাঁ কি না? যদি না ক্যালকুলেট করতে পারো, সিম্পল 2500 টাকা 4% বার করো। 2500 টাকা 4% মানে 2500 × 4/100, দুটো শূন্য থেকে দুটো শূন্য কেটে গেল, 4 25 100 টাকা তোমার অ্যান্সার। হ্যাঁ কি না? সেরকম যদি 5% সুদ দেয় 1800 টাকা পায়, তাহলে ক টাকা সুদ পাবে? 5 18 90 টাকা। তাহলে এখান থেকে 90 টাকা পাচ্ছে, তাহলে এক বছরে টোটাল ক টাকা সুদ পাবে? 190 টাকা, 190 টাকা। তাহলে সে টোটাল কত টাকা সুদ পেয়েছে? 570 টাকা। যদি এক বছরে 190 টাকা পায়, তাহলে 570 টাকা পেতে কত বছর সময় লাগবে? তাহলে 570 × 90 মানে 190, 3 19 57, মানে 3 বছর তোমার সময় লাগবে। কিছু করারই দরকার নাই ভাই। মেন্সে এত সহজ সহজ কোশ্চেন এসছে, আমার দেখে তো মানে হাসি পাচ্ছিল। ঠিক আছে, মেন্স প্রিলিমস এর কোশ্চেন দেখে সিরিয়াসলি হাসি পাচ্ছিল। এত সহজ কোশ্চেন পরীক্ষাতে। ঠিক আছে, জানি না এত বড় পরীক্ষা এত সহজ কোশ্চেন। আই ডোন্ট লাইক the samaj, what is the samaj between them?
দেখো কি বলেছে, একজন খুচরো বিক্রেতা দাবি করেন যে তিনি তার পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করেন। মানে সে বলছে আমি য টাকায় কিনছি আমি ত টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছি। ক্রয় মূল্যে বিক্রি করার কথাটা মানে কি, সে য টাকায় কিনছে সে ত টাকায় বিক্রি করছে। যদি ভুল ওজন ব্যবহার করে সে এখনো 25% লাভ করে, কিন্তু কিন্তু বদমাইশিটা কোথায় করছে, সে ভুল ওজন ব্যবহার করছে। ভুল ওজন ব্যবহার করে সে কত লাভ করছে, 25% লাভ করছে। তাহলে 1 কেজির পরিবর্তে সে কত ওজন ব্যবহার করছে। দেখো অসাধু ব্যবসায় নিয়ে একটা অঙ্ক করলে কিন্তু তোমাদের হবে না। অসাধু ব্যবসায় নিয়ে তোমাদের আরো অনেক রকম টাইপ হয়। কি করে জল মেশায়, কি করে তোমার ওয়েটে গন্ডগোল করে, কি করে তোমার ফিতে বাড়িয়ে দেয়, এই সমস্ত অসাধু ব্যবসায় নিয়ে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, আমার ওই একবার বললাম আমার 30 মিনিটের একটা ভিডিও আছে, সেখানে যাও, অসাধু ব্যবসায়ের পুরো ক্লাসটা তোমরা করে এসো, ঠিক আছে। ওই ক্লাসটা করে নেওয়ার পর অসাধু ব্যবসায় নিয়ে কোনো কোশ্চেন তোমাদেরকে আটকাবে না, তোমাদের পরীক্ষাতে যায় আসুক না কেন 14 তারিখে, ঠিক আছে। তোমাদের বিশ্বাস না হলে যাও একবার অসাধু ব্যবসায়ের ইয়েটা দেখো, কনসেপ্টটা দেখো, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অব্দি সমস্ত কিছু কভার করা যায়। একবার গিয়ে ভিডিওটা শুধু দেখো, ঠিক আছে। এবারে কি বলবে, এখানে কত দেখো, 25% লাভ করবে। 25% মানে কত বাবু, 25% মানে 25/100, 25/100, 25/100 মানে কত, 25/100 মানে 1/4, 1/4, 1/4। তাহলে লাভ করবে বলছে মানে 4 টাকার জিনিসটা সে ক টাকায় বিক্রি করবে বাবু, 5 টাকায়। মানে সে 4 টাকার মালটা সে পকেট থেকে বার করবে, কিন্তু সে দাম নেবে 5 টাকার, যে মালটা তার দাম নেবে, বুঝতে পেরেছো, 5 টাকার দামটা। মানে 1 কেজি সে বলছে দিচ্ছে, কিন্তু 1 কেজি দিচ্ছে না, সে 1 কেজি দিচ্ছে না। মানে সে টাকাটা কার নিচ্ছে, 5 টাকাটা নিচ্ছে। মানে 5 এর মান 1 কেজি, 5 এর মান 1000, 1000। তাহলে 5 × 20, 5 × 20 মানে 200, 5 × 200 মানে 1000, ঠিক আছে। মানে তাহলে 4 × 200 হবে। মানে সে অ্যাকচুয়ালি পকেট থেকে কত বার করছে গো বাবু, অ্যাকচুয়ালি পকেট থেকে বার করছে 4 দুগুণে 8, মানে 800। মানে 800 গ্রাম সে পকেট থেকে বার করছে, আর তোমার কাছে দাম নিচ্ছে ক টাকার, 1000 টাকার। মানে 1 কেজির 1000 টাকার, মানে 1 কেজি জিনিসের দাম নিচ্ছে, বুঝতে পেরেছো। আচ্ছা যদি এইভাবে না করতে পারো, তাহলে এইভাবে যদি না ভাবতে পারো, তুমি আরেকভাবে ভাবতে পারো। দেখো তোমার অনুপাতটা ভাবতে পারো, 4 টাকার মানটা সে 5 টাকা বিক্রি করতে, মানে অনুপাতটা 4:5 হবে, 4:5 হবে। তাহলে 1000 কেজি, তাহলে সে বিক্রি করছে কত, 1 কেজি। সে বলছে কত, 1 কেজি। তাহলে এটা 1000 এর দিকটা থাকবে, আর এটা কত হলে তোমার এই অনুপাতটা সমান চলে আসে। তাহলে এটা যদি 800 হয়, তোমরা বুঝতে পারছো। 200 হলে হবে না, 200 হলে 1:5, 600 হলে তো হচ্ছে না, 700 হলে হচ্ছে না, 800:1000 হলে তোমরা দেখতে পাচ্ছ 200 2 4 800 আর 2 5 1000, মানে 200 × 5 মানে 4:5 তোমার মিলে যাচ্ছে, মানে 800 গ্রাম হচ্ছে তোমার রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন। এটাও দেখো 2023 মেন্সেস ছিল। কি বলছে, একটা বছরের শুরুতে এ এবং বি যৌথভাবে যথাক্রমে 17,000 টাকা এবং 20,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা চালু করে। খুব ভালো কথা। 4 মাস পর এ ব্যবসায় আরো 4,000 টাকা বিনিয়োগ করে। প্রথমে সে কম টাকা দিচ্ছিল 17,000 টাকা, পরে কি করলো, 4 মাস পর আরো সে 4,000 টাকা বেশি বিনিয়োগ করলো। যদি বছরের শেষে মোট লাভ হয় 9,520 টাকা, তাহলে এ এর লাভের ভাগ নির্ণয় করো। এ এর লাভের ভাগ, আচ্ছা এ এর লাভের ভাগ নির্ণয় করতে বলেছে। আচ্ছা বলেছে 17,000 টাকা কি বলেছে, সে প্রথমে দিয়েছিল। আচ্ছা সেই 17,000 টাকাটা ক বছর খেটেছে বাবু, 4 বছর। 4 বছর, কারণ কি 4 মাস, কারণ সে 4 মাস পর আরো 4,000 টাকা দিচ্ছে। 4 মাস পর সে 4 টাকা দিচ্ছে, 4,000 টাকা দিচ্ছে। তার মানে কি, আমি যদি দেখো সবগুলোতে যদি 1000 করে কমে যাচ্ছে, তাই আমি কি করবো, 17,000 টাকা 17 ধরে নেবো, 4,000 টাকা 4 ধরে নেবো, 20,000 টাকাটাকে 20 ধরে নেবো, অঙ্কর ক্যালকুলেশন ইজি করার জন্য, ঠিক আছে। তাহলে এই যে এ টোটাল ক টাকা দিচ্ছে, প্রথম 4 মাস 68 টাকা, 4 7 68, হ্যাঁ কি না, 68 টাকা। তারপরের 8 মাস 17,000 টাকা ছিল, মানে 17 টাকা ছিল, আরো 4 টাকা, মানে 21 টাকা। 21 টাকা 8 মাস খাচ্ছে। 21 টাকা যদি 8 মাস খাটে বাবু, 21 টাকা যদি 8 মাস খাটে, 8 একে 8, 8 দুগুণে 16, মানে 168 টাকা আরো, মানে টোটাল 12 বছরে সে এত টাকা দিচ্ছে, হ্যাঁ কি না। 12 বছরে মানে 12 মাসের কথা, আরে আর 12 বছরে মানে 12 মাসের কথা বলছি, 12 বছরে মানে 12 মাসের কথা বলছি, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো যে এ ক টাকা দিয়েছে, 12 মাসে টোটাল এত টাকা দিয়েছে। আচ্ছা বাবু বি কত দিয়েছে, আচ্ছা বি কত দিয়েছে, বি কিন্তু কিছু না দিয়েছে না কিছু উঠাইছে। সে 20,000 টাকা, মানে 20 টাকা প্রথমে দিয়েছিল, তার 12 মাস সেটাই কেটেছে। তাহলে 12 দুগুণে 24, মানে 240 টাকা। মানে বি যদি 240 টাকা দেয়, এ দিচ্ছে 68 + 168, মানে এর যদি ক্যালকুলেট করে 8 8 16 6, হাতের হলো 1 7, 7 13 3, হাতের হলো 1 11 2, মানে এ যদি 236 টাকা দেয়, বি দিচ্ছে 240 টাকা, হ্যাঁ কি না। এদের যদি রেশিওটা নেই, তাহলে 236 আর 240। আচ্ছা তুমি একটা কথা বলো তো, এরপরে আমার অঙ্কটা করার দরকার আছে? তো বলে হ্যাঁ দাদা করার দরকার আছে, কি করে করবো আমরা, এরকম করে করবো যে এটাকে আবার কাটাকাটি করে ছোট করবো, কাটাকাটি করে কত ছোট করবো, যে 2 10 20, 2 1 2, 2 18 36, 118, তারপর আবার 2 6 2 12 24, 120, আবার 2 দিয়ে কাটছে হচ্ছে তোমার 2 5 10, 59 দুগুণে 158, আর এটা হচ্ছে 2 7 120, 59 160 বেরিয়ে গেল। এরপরে সেটাকে এই রেশিওতে ভাঙবো। ভাই এসব কিছু করার দরকার নাই, ঠিক আছে। তুমি এখান থেকে কি বুঝতে পারলো, তুমি এখান থেকে এটা বুঝতে পারলে যে এ যদি 1 টাকা পায়, এ 1 টাকা থেকে একটু কম পাবে। মানে এদের রেশিওটা যদি 50-50% ভাগ করা হয় টোটাল টাকাটাকে, তাহলে এ একটু কম পাবে, 50% থেকে একটু কম পাবে। বি য টাকা পাবে, বি এ তার থেকে একটু কম পাবে, কারণ দেখো 59 আর 60 খুব কাছাকাছি, একদম কাছাকাছি, মানে 1:1 এর থেকে এ একটু কম পাবে। তাহলে আমি এই টাকাটা যদি দুভাগে ভাগ করি, সমান দুভাগে ভাগ করি, তাহলে 9,520 টাকা যদি সমান দুভাগে ভাগ করি, কটা করে পাচ্ছে বাবু, কটা করে পাচ্ছে, 2 4 8,
15 2 7 14, 14 হচ্ছে তোমার 14, 15 হচ্ছে তোমার 2 6 12, মানে 4760 টাকা করে পাবে। দুজনে যদি 50-50% টাকা পেতো, মানে এরও অনুপাত যদি 60 হতো, এর অনুপাত যদি 60 হতো, তাহলে দুজনে 4760 টাকা করে পেতো। কিন্তু এ একটু কম পাবে, 4760 থেকে একটু কম কোনটা আছে, 4720 হচ্ছে রাইট অ্যান্সার। ক্যালকুলেট করারই দরকার নেই, ডাইরেক্ট বাইপাসের মাধ্যমে তোমরা যাও, একদম রাইট অ্যান্সারে টিক মারাছো। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? 10 জন শিক্ষার্থীর গড় 41, যদি 63 নাম্বার প্রাপ্ত একজন নতুন শিক্ষার্থীকে দলকে অন্তর্ভুক্ত করে, তাহলে নতুন গড় কত হবে? তোমরা সবাই জানো নতুন গড় বেড়ে যাবে, মানে 41 থেকে একটু বড় হবে, 41 থেকে একটু বড় হবে। তাহলে 41 থেকে যদি বড় হয় 39 40 হবে? হবে না, কারণ 65 নাম্বার প্রাপ্ত একজন যোগ হয়েছে, তাহলে গড় কমবে কি করে? কমবে না, বাড়বে। ঠিক আছে, এরপর একটা কোশ্চেন, এরপরে কি বলছে? একটা দলের গড় 41 ছিল। আচ্ছা, আমি আগেই বললাম এগুলো আমি তুমি বাইপাসের মাধ্যমে ইজিলি করতে পারবে, ইউনিট ডিজিটের কনসেপ্ট ধরে। পুরো এভারেজটা ইউনিট ডিজিটের উপরই দাঁড়িয়ে আছে, পুরো এভারেজের 90% অঙ্ক ইউনিট ডিজিট দিয়ে হয়ে যায়। যেমন ধরো 10 জনের যদি শিক্ষার্থীর গড় নাম্বার যদি 40 করে হয়, তাহলে তুমি 10 কে 41 দিয়ে যাই গুণ করো না, কারণ তোমার ইউনিট ডিজিটে কত আসবে? 0। হ্যাঁ কি না? এখন কজন হলো? এখন আরো একজন এলো, যে এলো, তাহলে এটা এর টোটাল, এটা বের হলো টোটাল। আমি 10 কে 41 দিয়ে গুণ করে 410 করেছি, মানে এটা যদি 410 হয়, তাহলে 410 হচ্ছে, তাহলে এর ইউনিট ডিজিটটা কত হলো? 0। এর যদি ইউনিট ডিজিটটা 0 হয়, আরো 63 নাম্বার আরেকজন এসছে। আচ্ছা, যদি 63 নাম্বারের একজন আসে, তুমি 63টাকে অ্যাড করবে, আর যদি 63 তুমি অ্যাড করো, তাহলে তুমি ইউনিট ডিজিটটা পাবো। এটা 3 ইউনিট ডিজিট অ্যাড হলো, এটা কত? 0। তাহলে 0 সঙ্গে যখন 3 গুণ করবে তখন যোগ করবে, তখন কত আসবে? ইউনিট ডিজিটটা 3 আসবে। যদি ইউনিট ডিজিটটা 3 আসে, তারপর তোমাকে কতজনের মধ্যে ভাগ করতে হবে? নতুন গড় জিজ্ঞেস করছে, নতুন গড় কজন আছে? 10 জন প্লাস 1 জন, 11 জন। তাহলে তুমি 11 দিয়ে ভাগ করবে, যখন 11 দিয়ে ভাগ করবে, 11 এর ইউনিট ডিজিট কত? 11 এর ইউনিট ডিজিট 1, হ্যাঁ কি না? তাহলে 3 কে যখন 1 দিয়ে ভাগ করবে, তখন 1 আর কয়? 3, 3 1 কে 3, মানে যাই অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটার শেষে 3 আসবে, মানে 43 তোমার হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ কি না? তুমি এটাকে তুমি এইভাবে ক্যালকুলেট করে করতে পারতে, যদি ক্যালকুলেট করে করতে দেখো আরো ইজি হতো, আরো ইজি হতো বলছি, তুমি আরো অ্যাকুরেট করতে পারতে। 3 6 আর 7 আর 4 473, 473 কে তুমি 11 দিয়ে ভাগ করে দেখো, 4 11 44, 3 11 33, 43 তোমার রাইট অ্যান্সার। আমি বলছি এই মেথডটা তুমি যেটা করছো কঠিন না, কিন্তু কি বলতো, যখন অঙ্ক বড় থাকবে, যখন অঙ্ক কঠিন হবে, তখন কি করবে? তখন আটকে যাবে, তখন কি করবে? সিম্পল বাইপাস লাগাবে। আমি যেমন ইউনিট ডিজিট বললাম। আচ্ছা, ইউনিট ডিজিট তোমাকে আরেকবার বলে দিচ্ছি। তখন শূন্যকে যখন 1 দিয়ে গুণ করবে, শেষে একটা শূন্য আসবে, বড়, এত বড় শূন্য আসবে। ঠিক আছে, তারপরে 63 3টা যোগ করবে, শূন্যর সঙ্গে 3 যখন যোগ করবে, বড় বড় একটা 3 আসবে। হ্যাঁ কি না? তারপরে তুমি ভাগ করবে 11 দিয়ে, 11 দিয়ে যখন ভাগ করবে, তখন 10 থেকে একজন বেড়েছে, 11 হচ্ছে, তাহলে 11 দিয়ে ভাগ করবে, যখন 11 ইউনিট ডিজিট 1 হবে, 1 কে যদি 3 আনতে হয়, আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, মানে যেটা অ্যান্সার হবে তার ইউনিট ডিজিটে 3 থাকবেই থাকবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তাহলে 43 তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, বলবে বাইপাস কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাও। আর তোমরা যদি সব টপিক ওয়াইজ ক্লাস করতে যাও, বা তোমরা যদি এছাড়াও পুলিশের জন্য, এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে যাও, আমার ইয়েতে ক্লাসে কিন্তু অলরেডি তোমার একদম মুভ টু প্রো লেভেলের একটা সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা ডিসকাস করছি। আর তাছাড়াও কম্পিটিটিভ বাইপাস বলে একটা সিরিজ স্টার্ট করছি, প্লেলিস্ট, যেখানে তোমরা শুধুমাত্র পিআইকিউ প্র্যাকটিস হচ্ছে, পিআইকিউ, শুধুমাত্র পিআইকিউ, সব এক্সাম ওয়াইজ পিআইকিউ কিন্তু প্র্যাকটিস হচ্ছে। তোমরা যারা যারা জানো না, তাড়াতাড়ি যাও, জয়েন হয়ে নাও। কি বলে যে 40 মিটার কাপড়ের শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? 40 মিটার থেকে যদি 7 মিটার বাদ দাও, ক মিটার পড়ে থাকছে বাবু? 33 মিটার। 33 মিটার, তাহলে বলছে এই 33 মিটারটা কত পার্সেন্ট? 33 মিটারটা 40 এর কত পার্সেন্ট? 40 এর কত পার্সেন্ট ইনটু 100। তোমরা করে নাও, এটার অ্যান্সার তোমরা কত হবে আমাকে কমেন্টে জানাও। আর যদি ক্লাসটা ভালো লাগে, যদি বাইপাস ভালো লাগে, ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি সেকেন্ড ক্লাস চাও, যদি সেকেন্ড ক্লাস মনে হয় যে হ্যাঁ মক টেস্ট 2 যাই, তাহলে কিন্তু তোমরা কমেন্ট করো। আর কানেক্ট হয়ে যাও এই চ্যানেলটার সাথে, সাবস্ক্রাইব করে নাও, আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ। কানেক্ট থেকো, আপডেট থেকো, টিউন থেকো। যে কোনো সমস্ত সরকারি চাকরির নোটিফিকেশন তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।